আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়। আমাদের প্রথমে বুঝতে হবে মহাকর্ষ ও অভিকর্ষ কী। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, ওটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ কী? অভিকর্ষ হচ্ছে পৃথিবী ও পৃথিবীর মধ্যকার কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, ওইটা অভিকর্ষ। এখন তাহলে মহাবিশ্বের মধ্যে দুটি বস্তুর আকর্ষণ বল যদি হয় মহাকর্ষ, তাহলে পৃথিবী ও পৃথিবীর মধ্যকার বস্তু কি মহাবিশ্বের বাইরে কিনা? তাহলে পৃথিবীর যে বল, এটাকে আমরা বলতে পারি মহাকর্ষ বল। হ্যাঁ, এটাও এক প্রকার মহাকর্ষ বল, তবে পৃথিবীকে স্পেসিফিক্যালি আমরা বলবো পৃথিবী ও পৃথিবীর মধ্যকার কোনো বস্তুর মধ্যে যদি কোনো আকর্ষণ বল হয়, ওটা হচ্ছে অভিকর্ষ বল। আর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হলে ওটাকে বলবো মহাকর্ষ বল। তো আমরা এখানে মহাকর্ষ বলের মধ্যে এটাকে নিউটনের সূত্র নামে পরিচিত। আমরা এটা মুখস্থ না করে আমরা প্রথমে সূত্রটা দেখার ট্রাই করবো। তো প্রথমে সূত্রের মধ্যে আমরা যদি লিখি F ইকুয়াল জি ইন্টু M1 M2 বাই হচ্ছে ডি স্কোয়ার। এই জায়গাতে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আমরা যদি ধ্রুবকটাকে তুলে দিই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এফ, যেহেতু আমরা এখানে সমানুপাতিক চিহ্ন বা ধ্রুবক তুলে দিচ্ছি, তাহলে এখানে আমাদের লিখতে হবে M1 M2 বাই হচ্ছে এখানে ডি স্কোয়ার। তো আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে এফ সমানুপাতিক M1 M2 আর এফ ব্যস্তানুপাতিক কার সাথে? ডি স্কোয়ারের সাথে। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি? এই যে এফ, এই এফ সমানুপাতিক, এফটা মনে রাখবো আমরা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে সবসময়ই যে বলটা কাজ করে এটা আকর্ষণ বল। আর যেহেতু আকর্ষণ বল, এটা কিভাবে হবে? এফ সমানুপাতিক M1 M2, অর্থাৎ দুটি বস্তুর বরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই সূত্রটা এখানে লেখা রয়েছে যে নিউটনের সার্বজনীন মহাকর্ষ সূত্র, যেটা যে কোনো দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে, ওটা কি বস্তুদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের হচ্ছে ব্যস্তানুপাতিক। আর যখন এটা সূত্রটা পৃথিবীর ক্ষেত্রে কাজে লাগবে, তখন আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি যে এফ ইকুয়াল জি এম এম বাই হচ্ছে এই জায়গাতে আর স্কোয়ার। এখানে আমরা বড় হাতের এম বলতে পৃথিবীর এম বরকে বুঝিয়েছি, আর ছোট হাতের এম হচ্ছে পৃথিবীর মধ্যকার যে কোনো বস্তুর বর। আর হচ্ছে পৃথিবীর যেই সেন্টার থাকবে, সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত যে ডিস্টেন্স, রেডিয়াস, ওটা হচ্ছে কি আর। আর আমরা যদি এই জায়গাতে পরিচয়গুলো দেখি, এখানে এফ, এফ হচ্ছে একটা আকর্ষণ বল, আর এখানে M1 আর M2 হচ্ছে দুটি বস্তুর বর। তারপর এই জায়গাতে মধ্যবর্তী দূরত্ব ডি, আর যদি এটা পৃথিবীর ক্ষেত্রে হয় তাহলে বড় হাতের এম হচ্ছে পৃথিবীর বর। তবে আমাদের এটা মুখস্থ মনে রাখা লাগবে যে আমাদের পৃথিবীর বর হচ্ছে 6 × 10⁻24 কেজি। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এর মান 6400 কিলোমিটার, অথবা 6.4 × 10⁻6 মিটার। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে অভিকর্ষ। তো অভিকর্ষ বল পৃথিবী বা অন্য কোনো মহাজাগতিক বস্তু তথা তার কাছাকাছি কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ। তো এখন আমাদের এখানে একটা বিষয় সবচেয়ে ঝামেলা যেটা লাগে, যে অভিকর্ষ বল বা অভিকর্ষ এবং হচ্ছে অভিকর্ষ যে ত্বরণের মধ্যে একটা পার্থক্য আছে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে একটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন, আর অভিকর্ষ হচ্ছে একটা ফোর্স। তো এখানে অভিকর্ষ ত্বরণ, নর্মালি অভিকর্ষ ত্বরণ কীভাবে নির্ণয় করে? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, আর অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে, সূত্রটা হবে GM বাই আর স্কোয়ার। এখন এখানে একটা বিষয় আছে যে অভিকর্ষ ত্বরণ, আমরা অনেকে ত্বরণ বলতে কি বুঝি, ত্বরণের কনসেপ্টটাই ক্লিয়ার না। ত্বরণ হচ্ছে যদি আমরা কোনো বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দিই, তাহলে নিচে পড়ার সময় যে ত্বরণটা প্রাপ্ত হয় ওইটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি আমরা কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিই, তার প্রথম সেকেন্ডে যদি তার বেগ হয় 9.8 মিটার পার সেকেন্ড, তারপরের সেকেন্ডে 9.8 প্লাস 9.8, তারপরের সেকেন্ডে 9.8 প্লাস 9.8 প্লাস 9.8, এভাবে হচ্ছে আস্তে আস্তে তার ব্যাগটা বৃদ্ধি পেতে থাকবে। তো আমরা অভিকর্ষ ত্বরণ কাউন্ট করে দেখি যে আসলে কত আসে নর্মালি। তো আমরা আগেই বলে নিয়েছি পৃথিবীর বর কত। পৃথিবীর বর হচ্ছে 6 × 10⁻24, সরি, এখানে জি এর মানটা আমাদের আগে বসানো ছিল, দরকার ছিল 6.67 × 10⁻11। আর এম এর মান, জিকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই কনস্ট্যান্টটা আমরা মনে রাখবো। আর এম এর মান হচ্ছে 6 × 10⁻24 বাই হচ্ছে এই জায়গাতে আমাদের কি বসাতে হবে? ত্বরণ, সরি, ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 × 10⁻6 তার স্কোয়ার। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আলটিমেটলি আসবে এখানে 9.7
মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা আছে যে মহাকর্ষ বল আর ওজন কি সমান কিনা বা আসলে একই কিনা। আমরা ছোট ক্লাসের মধ্যে পড়েছি যে ওজন কি কোনো বস্তুকে পৃথিবী যেই বলে আকর্ষণ করে তাকে হচ্ছে ওজন বলে, আর মহাকর্ষ বল কি মহাকর্ষ বল পৃথিবী কোনো বস্তুর যেই বলে আকর্ষণ করে ওইটাই হচ্ছে মহাকর্ষ বল। তো আমরা এখানে মহাকর্ষ বল যদি দেখি, মহাকর্ষ বল কীভাবে বের করতে পারি, ওই যে এফ ইকুয়াল, ধরি যে আমরা এখানে 10 কেজি বরের একটি বস্তু, ওই 10 কেজি বরের বস্তুর ক্ষেত্রে আমরা যদি এফ এর মান কাউন্ট নির্ণয় করি পৃথিবীর ক্ষেত্রে, তাহলে এটা কি হবে জি এম এম বাই হচ্ছে আর স্কোয়ার। আমরা যদি এখানে মান বসাই 6.67 ইন্টু 10^11, এম এর মান পৃথিবীর বর 6 × 10^24, আর ছোটো হাতের এম কি 10 কেজি বর, তাহলে আমরা এখানে বসলাম 10 বাই হচ্ছে আর স্কোয়ার অর্থাৎ 6.4 × 10^6 তার স্কোয়ার। এখানে আমাদের আসবে কত যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, 97.705 নিউটন। আর আমরা যদি ওজন দেখি এই সেম বস্তুটার ক্ষেত্রে ওজন কী হবে, ডাব্লিউ সমান mg, অর্থাৎ এখানে এম এর মান পৃথিবীতে নর্মালি 9.8, যদি একটু কম আসে, এটা 9.8 হচ্ছে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে ধরে নেওয়া হয় স্ট্যান্ডার্ড মান, আর বস্তুর বর হচ্ছে 10, আর এখানে জি এর মান 9.8, তাহলে এখানে আসবে 98 নিউটন। দেখুন এটা আর এটা প্রায় সেম, আমাদের এখানে কিছু মানের ক্ষেত্রে একটু কম বেশি ধরার কারণে হেরফের হয়েছে, তো এটা বিষয় না, অর্থাৎ বলা যায় পৃথিবীর মহাকর্ষ বল এবং ওজন একই জিনিস। এখন আমরা বের করে দেখব যে পৃথিবীর বর আসলে কত। তো সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর বর কিভাবে নির্ণয় করেছে, পৃথিবীর বর আসলে এত বড় পাল্লার মধ্যে কি পাল্লা ছিল কিনা, যে পাল্লাতে তুলে কি মাপা হয়েছে কিনা, বা পৃথিবীর বর কিভাবে নির্ণয় করা হয়েছে। তো পৃথিবীর বরকে আমরা পরোক্ষভাবে নির্ণয় করতে পারি, যেরকম আমরা একটা সূত্র কি জানি যে জি ইকুয়াল জি এম বাই হচ্ছে আর স্কোয়ার। এখান থেকে যদি আমরা পৃথিবীর বর বের করতে চাই, কোনাকুনি গুণ করলে জি এম ইকুয়াল জি আর স্কোয়ার, আর তারপরের লাইনের মধ্যে আমরা এখানে বলতে পারি যে এম ইকুয়াল জি আর স্কোয়ার বাই কি এই জায়গাতে জি। তো আমরা যদি এই জায়গাতে মান বসিয়ে দিই, জি এর মান পৃথিবীতে কত, পৃষ্ঠের মধ্যে 9.8 ধরবো, আর আর এর মান 6.4 × 10^6 তার স্কোয়ার বাই হচ্ছে গিয়া মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে এখানে কত 6.67 × 10^11। আমরা যদি এখানে হিসাব করি, এখানে কত আসছে যে 6.01 × 10^24, এটাকে প্রায় আমরা যেই মানটা আমরা জানি যে 6 × 10^24 কেজি সমান বলা যেতে পারে, অর্থাৎ এটা একটা প্রসেস পৃথিবীর ভর বের করার জন্য। আমরা আরেকভাবে পৃথিবীর ভর নির্ণয় করতে পারি, যে আমরা একটা সূত্র জানি ঘনত্ব ইকুয়াল রো ইকুয়াল কি এম বাই ভি। তাহলে আমরা যদি এখান থেকে এম নির্ণয় করতে চাই, তাহলে এম ইকুয়াল কি আসবে রো বি। আর আমরা আরেকটা বিষয় জানি যে গোলকের যেই আয়তন, ওই আয়তন কি 4/3 পাই আর কিউব। তাহলে আমরা এই জায়গাতে যদি বসাই রো ইন্টু 4/3 পাই আর কিউব। এবার এখানে আমাদের রো এর মান জানতে হবে, পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5500 কেজি বা 5.5 × 10^3 ইন্টু 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর কিউব, অর্থাৎ 6.4 × 10^6 তার কিউব। দেখি আমরা ক্যালকুলেশন করে কত আসে। এই যে এটা আসতেছে কত 6.0 সামথিং, অর্থাৎ আমরা যদি ওইটাকে বাদ দিই তাহলে 6 × 10^24 কেজি। তো এটা হচ্ছে পৃথিবীর বর। এখন আমরা এই জায়গাতে গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে 100 কেজি এবং 200 কেজি বরের দুটি গোলক 5 মিটার দূরে রাখা হলে মহাকর্ষ বল কত। তাহলে আমরা জানি যে মহাকর্ষ বলের সূত্র কি এফ ইকুয়াল জি m1 m2 বাই হচ্ছে ডি স্কোয়ার। তো এই জায়গাতে জি এর মান কত 6.67 × 10^11, m1 এর মান প্রথম বস্তুটির বর 100 কেজি এবং দ্বিতীয় বস্তুটির বর কত 200 কেজি, আর নিচে তার ডিস্টেন্স দেওয়া স্কোয়ার হবে, তাহলে এই যে 5 তার স্কোয়ার। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি,
6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 100 ইন্টু 200 বাই হচ্ছে 5 তার স্কোয়ার। তাহলে এখানে কত আসতেছে যে 5.336 ইন্টু 10⁻8 নিউটন। তারপর এখানে বলা আছে কি যে 50 কেজি বরের একটি বালক পৃথিবীতে এবং চাঁদে কত ওজন বহন করবে। তো ওজনের সূত্র কি? ওজনের সূত্র আমরা জানি W=mg। তাহলে পৃথিবীর ক্ষেত্রে যদি বের করি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। তো পৃথিবীতে W সমান mg। এম এর মান কত? এখানে বলা আছে যে 50 কেজি বরের বালক, তাহলে 50 ইন্টু হচ্ছে পৃথিবীতে ত্বরণ 9.8। তাহলে এখানে আসতেছে যে 50 ইন্টু 9.8 419 নিউটন। আর যদি আমরা চাঁদের মধ্যে দেখি, W=mg। তাহলে এখানে 50 ইন্টু হচ্ছে চাঁদের মধ্যে 1.63, 50 ইন্টু 1.63, তাহলে আসতে এখানে 81.5 নিউটন। বিভিন্ন উচ্চতার জন্য জি এর মানের পরিবর্তন হতে পারে। আমরা জানি সাধারণত পৃষ্ঠের মধ্যে জি এর মান কত? G m/r²। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। তো আমরা যদি পৃথিবীর সারফেসটা দেখি যে পৃথিবীটা কীরকম, এর মোটামুটি পৃথিবীটা হচ্ছে গোল। এই জায়গা থেকে আমাদের সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, তা হচ্ছে আর রেডিয়াস। এখন যদি এইচ উচ্চতায় তোলা হয় তাহলে কি হবে? এইচ উচ্চতার মধ্যে বলতে কি বোঝায়? আমরা যদি এখান থেকে অনেকটা দূরে উচ্চতার মধ্যে যদি জি এর মান বের করতে চাই, ধরেন এখানে উচ্চতা হচ্ছে এইচ, তখন জি এর মানগুলো কী কী হতে পারে? এখানে জি এর কয়েকটা সূত্র হতে পারে। একটা হচ্ছে কি সাধারণত সূত্র ছিল কি G m/r²। এই জায়গাতে আমরা G m/হচ্ছে টোটাল ডিস্টেন্স যতটুকু তা বের করবো। তাহলে টোটাল ডিস্টেন্স কতটুকু? আগে ছিল পৃষ্ঠের মধ্যে কত? সেন্টার থেকে আর ডিস্টেন্স। আর এখানে যেহেতু পৃষ্ঠ থেকে আরও উপরে, কতটুকু উপরে? এইচ উচ্চতা উপরে। তখন আমরা এখানে বলতে পারি যে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে আরও এক্সট্রা এইচ, অর্থাৎ এখানে r+h তার স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র। মাঝে মাঝে অনেক ক্ষেত্রে জি এর সূত্র ব্যবহার করা হয়, G=r²/r+h² ইন্টু জি। তো এই সূত্রটা কিভাবে আসে? আমরা এখানে খেয়াল করি যে সূত্রটা কী ছিল? Gm/r²। আমরা যদি এই সূত্রটাকে একটু মডিফাই করি যে যদি আমরা এখানে r² দিয়ে গুণ করি, তাহলে উপরে আমাদের কি করতে হবে? এই সূত্রটার মধ্যে আমরা নিচে যেহেতু এক্সট্রা করে এখানে r² নিয়ে এসেছি, তাহলে আমাদের এখানে উপরে r² দিয়ে গুণ করতে হবে। এখন আমরা এখানে Gm/r², ওইটা কিসের সমান? ওইটা হচ্ছে পৃষ্ঠের মধ্যে জি এর মান যত, ওইটার সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে r² হচ্ছে r+h² ইন্টু এই পুরাটুকুর জন্য আমরা কি বলতে পারি? জি। তো এটা হচ্ছে এখানে এইচ উচ্চতায় জি এর আরেকটা সূত্র, GH। তাহলে এখানে সূত্র আমরা পাচ্ছি কয়টা? এই যে এইটা হচ্ছে কি এইচ উচ্চতার ছিল একটা সূত্র, আর এখানে এইটা আরেকটা সূত্র। আর এই জায়গাতে জি এর আরেকটা সূত্র ব্যবহার করা যায়। ওইটা কি? ওইটা হচ্ছে GH=1 - 2h/r ইন্টু হচ্ছে জি। তবে এটার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে। কতটুকু? যে আমরা যদি আর এর এখানে এইচ এর মান মানে উচ্চতা, ওই উচ্চতা যদি আর থেকে অনেক ছোট হয় তাহলে কেবল এই সূত্রটা ব্যবহার করতে পারবো। নয়তোবা যদি এখানে এইচ এর মান r/2 হয়, তখন এখানে উপরে r/2 ইন্টু টু তো কাটাকাটি করে r/r, তখন আমাদের এখানে আলটিমেটলি 1 - 1 ইন্টু জি, বা এখানে জি এর মান 0 চলে আসবে। কিন্তু এখানে r/2 উচ্চতার মধ্যে জি এর মান 0 হয় না। তো এই সূত্রটা আমরা কতক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবো? আমি যদি এখানে শর্ত বলে দিই, তাহলে এখানে এইচ এর মান আর থেকে যখন খুবই ছোট হবে, অথবা 0 কিলোমিটার থেকে শুরু করে, 0 কিলোমিটার তো কোনো উচ্চতা না, মানে 0 থেকে শুরু করে এখানে 3000 কিলোমিটার পর্যন্ত এই সূত্রটা ব্যবহার করা যাবে। তো আমরা যদি এখানে দুই একটা এক্সাম্পল দেখি যে এইচ এর মান কত হতে পারে। আমরা ধরে নিচ্ছি যে এখানে একটি উপগ্রহ রয়েছে। ওই উপগ্রহটা হচ্ছে গিয়ে 900 কিলোমিটার উচ্চতার মধ্যে পৃথিবী থেকে। আর আমরা তো জানি যে এখানে হচ্ছে রেডিয়াস আর। তো এখানে আমরা দুইটা সূত্র ইউজ করব। একটা হচ্ছে GH=Gm/r+h তার স্কোয়ার। তো এখানে যদি আমরা মান বসাই 6.67 ইন্টু 10⁻11 ইন্টু পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 পাই হচ্ছে এখানে কত?
আর এর মান 6.4 ইন্টু 10⁶6 প্লাস এইচ এর মান এখানে 900 কিলোমিটার। তো কিলোমিটারকে আমাদের এখানে কি করা লাগবে, এসআই করে নেওয়া লাগবে। এখন কিলোমিটারকে তো আমরা কিলোমিটার হিসাবে ব্যবহার করতে পারি না, এটাকে আমরা মিটারে নিতে গেলে 1000 দ্বারা গুণ বা 10⁻³ দ্বারা গুণ। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি যে 900 ইন্টু হচ্ছে 10⁻³ আর তার উপর আমরা কি দেওয়া লাগবে, স্কোয়ার। তো আমরা যদি এটার ক্যালকুলেশন করি, তো এখানে জি এর মান আসতেছে কত, 7.509 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে আমরা যদি আরেকটা সূত্র ব্যবহার করি, যে এই সূত্রটা, যদিও এই সূত্রটা ব্যবহার করার পরে আমাদের মানের একটু পরিবর্তন দেখা যাবে, তো দেখি কতটুকু পরিবর্তন হয়। জি এইচ ইকুয়াল, আমরা সূত্র কি জানি, 1 - 2h/r ইন্টু হচ্ছে গিয়ে জি। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে মানের পরিবর্তন হওয়ার পিছনে মুখ্য কিছু কারণ আছে। যেরকম আমরা আলটিমেটলি যে জি এর মানটা ব্যবহার করতেছি, এটা আমরা সূক্ষ্ম মান ব্যবহার করি নাই, এখানে আরেকটু স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল। তারপরে এম এর মানটা হচ্ছে এখানে আরেকটু স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল, কারণ অ্যাবসোলিউটলি 6 × 10⁻24 না। পৃথিবীর বড় হচ্ছে 5.98 সামথিং ইন্টু 10⁻24। তারপর এখানে পৃথিবীর যে ব্যাসার্ধ, ওইটা অ্যাবসোলিউট 6.4 ইন্টু 10⁻6 না। তারপর আমরা দেখি এখানে কতটুকু মানের পরিবর্তন হয়। তো এখানে 1 - 2 ইন্টু 900 কিলোমিটার, আমরা যদি তাকে মিটারে নিয়ে যাই 10⁻³ বাই হচ্ছে এখানে আর এর মান 6.4 ইন্টু 10⁻6। আবার এখানে জি এর মান যেটা ব্যবহার করব, ওইটার মধ্যে এখানে একটু বেশি ব্যবহার করি, কারণ আমরা এখানে নর্মালি জি এর মানটা যদি সরাসরি লিখে বসাই, তখন আমরা কত লিখি, যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু তোমরা দেখেছো যে আমরা যখন জি এর মান পৃষ্ঠের মধ্যে বের করেছি, তখন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জি এর মান কত এসেছিল, জি এর মান হচ্ছে 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে জি এর মান 9.8, এটা হচ্ছে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে একটা স্ট্যান্ডার্ড মান ধরে নেওয়া হয়। তো আমরা এখানে 9.8 ব্যবহার করলে অবশ্যই এই মানটা থেকে একটু ডিফারেন্স আসবে। যদি আমরা এখানে 9.7 ব্যবহার করি, তাহলে হয়তো একটু বেশি কাছাকাছি আসবে। তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে এটা কত আসে। 1 - 2 ইন্টু 900 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 ইন্টু 9.8, এখানে আসতেছে কত, 7.043 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে এটা অনেকটা কাছাকাছি মান। তারপর আমরা দেখব গভীরতার সাথে জি এর মানের কীরূপ পরিবর্তন হয়। তো আমরা পৃথিবী থেকে যদি অনেকটু গভীরে যাই, যেরকম পৃথিবী, এটা আমরা ধরে নিচ্ছি যে এখানে ডি গভীরতায় যাব, তাহলে আমরা জানি যে সেন্টার থেকে পৃথিবীর যেই পৃষ্ঠের দূরত্ব, ওইটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস আর। আর আমরা যদি এখান থেকে অল্প একটু গভীরে যাই, ধরে নিলাম এইটুকু কত, আমাদের এইটুকু হচ্ছে ডি। তো এই জায়গাতে আমাদের যে সূত্র ব্যবহার করা লাগবে, ওইটা কি, জি ডি ইকুয়াল 1 - d/r ইন্টু হচ্ছে গিয়ে জি। অথবা অনেকে এই সূত্রটা হয়তো এইভাবে ব্যবহার করবে না, সে ডি এর বদলে ডিস্টেন্সের বদলে এখানে হাইটই ব্যবহার করবে। তো এটা হচ্ছে আমরা এখানে ডি হোক আর এইচ হোক, এটা আলটিমেটলি একই জিনিস বুঝাচ্ছি। তাহলে এখানে 1 - h/r ইন্টু হচ্ছে জি। তো আমরা যদি এখানে একটু ম্যাথ করে দেখি, যে পৃথিবী থেকে ধরে নিলাম যে একটা খনির গভীরতা কত মিটার, গভীরতা হচ্ছে 700 কিলোমিটার। তো এই গভীরতায় কত হয় জি এর মান। তো আমরা এখানে সূত্র ব্যবহার করব, যে জি এইচ ইকুয়াল 1 - h/r ইন্টু কি, ইন্টু হচ্ছে জি। এই জায়গাতে 1 - h বলতে এখানে যেই গভীরতাটা রয়েছে 700 কিলোমিটার, তাহলে এখানে 10⁻³ বাই হচ্ছে আর এর মান কত, 6.4 ইন্টু 10⁻6 ইন্টু কত, জি এর মান 9.8। তাহলে আমরা এখানে দেখি কত আসে। এখানে আসছে কত, 8.728 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা আরেকটা জিনিস দেখব, ওটা হচ্ছে অক্ষাংশের সাথে জি এর মানের কীরূপ পরিবর্তন হয়। তো অক্ষাংশ বলতে কি, অক্ষাংশ হতে পৃথিবীর বিভিন্ন সেন্টারের সাথে যে বিভিন্ন কোণ উৎপন্ন করে, ওই ক্ষেত্রে জি এর মান কীরকম হবে।
যেরকম আমরা যদি এরকম একটা পৃথিবীর মধ্যে মাঝামাঝি যে রেখাটা চিন্তা করি ওটা হচ্ছে গিয়া নিরক্ষরেখা বা বিষুব রেখা, আর দুই পাশে থাকে কি মেরু অঞ্চল। তো একটা হচ্ছে উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। এখানে পৃথিবীর সেন্টারের সাথে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা জায়গা, ওই জায়গাটা পৃথিবীর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই স্থানটাকে যদি আমরা এক্স স্থান ধরে নিই তাহলে এখানে জি এর মান কত আসবে? তো জি এর মানটা হচ্ছে জি এক্স ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই জায়গাতে ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আমরা যদি ওমেগার মান ডিরেক্টলি না দেওয়া থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি কি 2π/t। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে টি এর মান কত ব্যবহার করবো? টি এর মান হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা কীভাবে? পৃথিবী তার নিজ অক্ষের উপর 24 ঘন্টা একবার পাক খায়। 24 ঘন্টা তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের এসআই একক ব্যবহার করা লাগবে। তখন আমরা 24 ঘন্টাকে 36 দ্বারা গুণ করলে আসে কি 86,400 সেকেন্ড। তো আমরা যদি এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে জি এর মানটা বের করি, তো সূত্র কী ছিল? জি এক্স ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, ওমেগাকে আমরা লিখতে পারি 2π/t, তার উপরে স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই জায়গাতে আমরা মান বসাই দিলে জি এর মান স্ট্যান্ডার্ড হচ্ছে 9.8, তারপর এখানে 2 ইন্টু পায়ের মান 3.1416 বাই হচ্ছে টি কত 86,400, আর তার উপরে হচ্ছে এখানে স্কোয়ার আর এর মান এখানে 6.4 ইন্টু 10⁶, তারপর এখানে কজের মান কত? কজ 60 ডিগ্রি, তাহলে কজ 60 তার উপরে স্কোয়ার। তাহলে দেখি এখানে ক্যালকুলেশন করে কত আসে। এখানে জি এর মান আসছে কত? 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে এখানে আমাদের আরও কিছু বিষয় জানার আছে। ওই বিষয়গুলো কি? যখন জি এর মান 90 ডিগ্রি হবে, এই যে এই জায়গাটা কি মেরু, আবার সেমভাবে এখানে যদি বের করি তাহলে আমরা এখানে কত আসে? 90 ডিগ্রি। তো কজ 90 ডিগ্রি মান কত? কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো কজ 90 ডিগ্রির মান যদি 0 আসে তাহলে এই পাশে যে রাশিটা রয়েছে ওই রাশিটা কি হয়ে যাবে? বেনিশ হয়ে যাবে। তখন আমাদের জি এর আদর্শ যে মান ওইটি আসবে। আর মানে মেরু অঞ্চলে হচ্ছে জি এর মান সর্বোচ্চ, আর বিষুব অঞ্চলে হচ্ছে জি এর মান কত হবে? সর্বনিম্ন। কারণ জি এর মান, কজের মান যখন এখানে 0 ডিগ্রি হবে তখন কজের মান 1, আর এটা হচ্ছে কজের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই পাশে ম্যাক্সিমাম মান পাওয়া যাবে, আর ওটা থেকে যদি বাদ দেয় তাহলে ম্যাক্সিমাম বাদ যাবে। অর্থাৎ 0 ডিগ্রি হলে সর্বনিম্ন, আর যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ক্ষেত্রে জি এর মান সর্বোচ্চ। তারপরে আমরা আলোচনা করব মুক্তিবেগ। মুক্তিবেগ মানে কি? আমরা যদি সমগ্র গ্রহের জন্য বলি তাহলে সর্বনিম্ন যেই বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা ওই গ্রহে আর ফিরে আসবে না, তাকে বলা হয় মুক্তিবেগ। আর আমরা যদি পৃথিবীর মুক্তিবেগের কথা বলি তাহলে পৃথিবী থেকে কোনো বস্তুকে সর্বনিম্ন যেই বেগে নিক্ষেপ করলে ওই বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, তাকে বলা হয় পৃথিবীর মুক্তিবেগ। তো মুক্তিবেগের যে রাশিমালা ওইটা হচ্ছে বিই ইকুয়াল √ 2gm হচ্ছে কি আর। এটা কিন্তু ওই বস্তুর বরের উপর ডিপেন্ড করবে না, এখানে যে বরটা রয়েছে এটা কিন্তু ওই গ্রহের বর। আর এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবে মডিফাই করতে পারি। কীরকম? জি ইকুয়াল, আমরা সূত্র জানি কি gm/r²। এই জায়গাতে আমরা যদি এখানে ব্যবহার করি যে জি ইকুয়াল কি বলেছিলাম যে 2gm কি আর, আমরা যদি এটাকে বলি যে 2gm/r², তাহলে আমরা এখানে নিচে যেহেতু একটা আর এর মান ব্যবহার করেছি তাহলে আমাদের উপরে কী করতে হবে? আরেকটা আর দিয়ে গুণ করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা এখানে আর এর মান দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে যে এটাকে আমরা কি বলতে পারছি? জি বলতে পারছি। তাহলে পরের লাইনের মধ্যে আমরা এখানে বলতে পারি যে √2, এটুকুকে আমরা বলতে পারবো জি, আর এটা কি আর। এটা হচ্ছে মুক্তিবেগের আরেকটা সূত্র। তো এখানে মুক্তিবেগের আমাদের সূত্র রয়েছে দুইটা, আর এখান থেকে কয়েকটা জিনিস মুখস্থ রাখা লাগে। একটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, আর একটা হচ্ছে মঙ্গল গ্রহের আর বৃহস্পতি যে গ্রহগুলো রয়েছে। তো মঙ্গলের যে মুক্তিবেগ ওটা হচ্ছে 4.9, কিছু কিছু বইয়ের মধ্যে 4.9 কিলোমিটার পার সেকেন্ড, আবার কিছু কিছু বইয়ের মধ্যে 5.1 কিলোমিটার পার সেকেন্ড আছে। যাই হোক, ওই দুইটা অপশন একসাথে থাকবে না। আমরা যদি পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করি তাহলে মুক্তিবেগ এখানে আমরা সূত্র বসাতে পারি যে বিই ইকুয়াল √2gm কি আর। আর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি যে 2g এর মান কত? 6.67 ইন্টু 10⁻11, আর এম এর মান কত? এম এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻24 হচ্ছে আর এর মান কত? 6.4 ইন্টু 10⁶। তাহলে দেখি এখানে ক্যালকুলেশন করলে কত আসে। এখানে আসতেছে যে 11,183
আমরা যদি এখানে ইঞ্জিনিয়ারিং মোডে নেই তাহলে এখানে 11.183 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। এখন এই মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটারে নিতে চাই তাহলে এখানে 1000 দ্বারা ভাগ করা লাগবে, আর ওই ক্ষেত্রে আসবে কি 11.183 কিলোমিটার পার সেকেন্ড, অথবা আমরা এটার প্রায় বলতে পারি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের। মানে কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে নিক্ষেপ করা যায় তাহলে ওটা আর পৃথিবীতে ফিরে আসবে না, আর ওইটাই কি তার মুক্তিবেগ। আর আমরা এখানে আরেকটা ইকুয়েশন রয়েছে, ওইটা কি BE=√2GR। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। আর আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 11,200 মিটার পার সেকেন্ড, বা হচ্ছে গিয়া 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তারপর আমরা এখানে দেখব কৃত্রিম উপগ্রহের বেগ। আমাদের প্রথমত বুঝতে হবে কৃত্রিম উপগ্রহ মানে কি। কৃত্রিম উপগ্রহ হচ্ছে মানুষের সৃষ্ট বা মানব সৃষ্ট এরকম কোনো বস্তু যা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে অথবা অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরে, তা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তো এখানে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করার জন্য আমাদের যে রাশিমালা রয়েছে, রাশিমালা হচ্ছে B=√GM বাই হচ্ছে এখানে R+H। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যাগের রাশিমালা। তো এখানে আমরা যদি যে কোনো একটাই কৃত্রিম উপগ্রহের ব্যাগ নির্ণয় করতে চাই, আমরা এখানে প্রথমে দেখব কি এই যে একটা কৃত্রিম গ্রহ, আর গ্রহকে কেন্দ্র করে ঘুরতেছি কি যে একটা কৃত্রিম উপগ্রহ, এটা ধরে নিচ্ছি আমরা যে এদিকে ঘুরতেছে। আর এই কৃত্রিম উপগ্রহটার যে উচ্চতা, তা উচ্চতা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে রয়েছে 900 কিলোমিটার উচ্চতায়। আর এটা যেহেতু পৃথিবী, আর এখানে হচ্ছে তার পৃথিবী রেডিয়াস থাকবে। আমরা যদি তার ভেলোসিটি নির্ণয় করতে চাই তাহলে B= সূত্র কি, সূত্র আমরা এখানে বলেই দিয়েছি, সূত্র হচ্ছে GM/K R+H। তাহলে আমরা যদি এখানে মান বসাই, G এর মান 6.67 ইন্টু 10⁻11, M এর মান কত, M এর মান হচ্ছে পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 বাই হচ্ছে R এর মান কি পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 প্লাস H এর মান 900 কিলোমিটার উচ্চতা। তাহলে এখানে আমরা 900 কিলোমিটারকে কী করতে হবে, মিটারে নিতে হবে, তাহলে 10⁻3। আর আমাদের এখানে যদি মান বসাই দিই তাহলে দেখি কি আসে। তাহলে এখানে আমাদের আসতেছে 7404.18। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। যদি আমরা এটাকে কিলোমিটার নিই তাহলে কি আসবে যে 7 পয়েন্ট, আমরা 1000 দ্বারা ভাগ করতে হবে, 7.404 কিলোমিটার পার সেকেন্ড। তারপর আমরা এখানে দেখব কি যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বের করতে গেলে আমাদের যে সূত্রটা জানতে হবে, এটা হচ্ছে সূত্র কি T=2π√R+H³ বাই হচ্ছে এই জায়গাতে GM। এখন অনেকে আবার এই সূত্রটাকে এইভাবে ব্যবহার না করে লেখে কি যে T=2πR+H, তারপরে কি লেখে যে R+H বাই হচ্ছে গিয়ে GM। এখন কথা হচ্ছে এই সূত্রটা এভাবে আসার কারণ কি, এর পিছনে আমি কারণটা ব্যাখ্যা করি। যে উপগ্রহ যখন ঘুরে, ওই ঘোরার সময় উপগ্রহ কী করে, একটা বৃত্তাকার পথ তৈরি করে। তো এই যে বৃত্তাকার পথ তৈরি করতেছে, বৃত্তাকার পথের পরিধি কত, বৃত্তাকার পথের পরিধি হচ্ছে 2πR। আর এক্স্যাক্টলি যদি আমরা বলি তাহলে 2π, এখানে পৃথিবীর সেন্টার থেকে এটুকুর উচ্চতা কি, এইটুকুর দূরত্ব হচ্ছে R, আর এখান থেকে দূরত্ব কি H। তাহলে আমরা এখানে বলতে পারি R+H। তো আমরা আরেকটা ব্যাপার জানি যে S= কি BT, কারণ এগুলোতে সমবেগেই চলে। ব্যাপারটা তো এরকম না যে সকালবেলা উপগ্রহ অনেকটুকু দৌড়ায় তারপরে কী করে দুপুরবেলা রেস্ট নেয়, বিষয়টা এরকম না, এটা সমবেগে চলে। তো যেহেতু সমবেগে চলে তাহলে এখানে S= কি BT। তাহলে আমরা এখানে বলতে পারি যে T=S/B। S এখানে কি অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2πR+H, কারণ হচ্ছে বৃত্তাকার যে পরিধি আছে ওই পরিধি সমান দূরত্ব। আর নিচে আমরা লিখতে পারি কি ব্যাগ, আর ব্যাগ মানে কি উপগ্রহের ব্যাগ। তাহলে এই জায়গাতে 2πR+H, আর নিচে কি হবে, নিচে হচ্ছে উপগ্রহের ব্যাগ GM/R+H। তারপরের লাইনে যদি আমরা এটাকে মডিফাই করি তাহলে কি আসছে যে 2πR+H ইন্টু, আমরা জানি কোনো কিছুকে ভাগ থেকে গুণ করলে তা উল্টা যায়, তাহলে R+H বাই হচ্ছে GM।
এখন একটা বিষয় খেয়াল করুন, আমরা যদি এখানে এক্স স্কোয়ার লিখি কোনো কিছুকে, এক্স স্কোয়ার দিয়ে তারপর রুট লিখি, তাহলে কিন্তু পরের লাইনে আমরা এক্সও লিখতে পারি। আবার এই এক্সকে চাইলে কী লেখা যায়, এক্স স্কোয়ার তার উপরে রুট, কারণ স্কোয়ার রুটে কাটা গিয়ে আবার কী হবে, এক্স হবে। তো এখানে আর প্লাস এইচ, তার ঘাত হচ্ছে 1, আমরা যদি রুটের ভিতরে দিই তাহলে ঘাত কত হবে 2, অর্থাৎ 2 পাই আর প্লাস এইচ, টোটাল হচ্ছে 3টা বাই হচ্ছে জিএম, যেহেতু রুটের ভিতরে দিয়েছি, এই যে বাইরে 2টার ভিতরে একটা, টোটাল কয়টা 3টা। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি সূত্রটা। এখন যদি আমরা এই উপগ্রহটার ক্ষেত্রে আমরা যদি তার পর্যায়কাল বের করি, পর্যায়কাল কত, এখানে 900 কিলোমিটার উচ্চতা দেওয়া আছে, তাহলে পর্যায়কালের সূত্র কি, 2 পাই, শর্টকাটে যদি আমরা ফেলতে চাই তাহলে আর প্লাস এইচ কিউব বাই হচ্ছে গিয়া জিএম। তো এই ক্ষেত্রে আমরা মান বসাই 2 × 3.1416 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ প্লাস 900 কিলোমিটার উচ্চতায়, তাহলে 900 × 10⁻³ আর এখানে কী হবে, কিউব হবে, আর নিচে হচ্ছে জিএম, জি এর মান 6.67 ইন্টু 10⁻11 আর এম এর মান পৃথিবীর বর। মনে রাখতে হবে এটা কিন্তু উপগ্রহের বর না, এটা পৃথিবীর বর। তাহলে 6 × 10⁻24 যে গ্রহকে কেন্দ্র করে ঘুরবে তার বর নিতে হবে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এর কত আসছে এখানে 6194.79 সেকেন্ড। আর এই সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় নিতে চাই, আমাদের বুঝতে হবে যে এখানে ঘন্টায় নিতে হলে যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, তো 1 ঘন্টা মানে কি, যে 60 মিনিট। তো 60 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই, তাহলে এখানে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, অর্থাৎ আমরা এখানে সেকেন্ডে নিলে 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে আলটিমেট কত আসছে 3600 সেকেন্ড। তো আমরা এটাকে যদি ঘন্টাতে নিতে চাই, 6194.79 সেকেন্ডকে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করা লাগবে, তাহলে আনসারকে যদি আমরা ভাগ করে দিই 3600 দ্বারা, 1.72 আওয়ার। তারপর যেখানে কনসেপ্টটা, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এবং বহিস্থির উপগ্রহ। তো প্রথমত আমাদের জানতে হবে যে উচ্চতা কীভাবে বের করে। উচ্চতা বের করার জন্য সূত্র হচ্ছে এইচ ইকুয়াল GMT² বাই হচ্ছে 4 পাই স্কোয়ার, আর এখানে উপরে পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস কত আর। এই সূত্রটা যদি সরাসরি মনে না থাকে, তাহলে এই সূত্রটাকে এভাবে আপনারা বের করে নিতে পারেন যে টি ইকুয়াল 2 পাই, আমরা জানতাম যে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ কিউব বাই কি, বাই হচ্ছে জিএম। তো এই জায়গাতে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি রুট তুলে দেওয়ার জন্য, তাহলে টি স্কোয়ার ইকুয়াল 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ তার উপরে কিউব বাই কত, বাই হচ্ছে জিএম। যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব ইকুয়াল কি জিএম টি স্কোয়ার। তারপরের লাইনে এখানে আমরা যদি 4 পাই স্কোয়ারের অপোজিট সাইডে নিই, তাহলে আমাদের এখানে কী আসতেছে যে আর প্লাস এইচ তার কিউব ইকুয়াল হচ্ছে জিএম টি স্কোয়ার বাই কত 4 পাই স্কোয়ার। তারপরের লাইনে আমরা এখানে যদি গণরুট কিউব তুলে দিতে চাই, তাহলে আমাদের অপোজিট সাইডে গণরুট করতে হবে। তাহলে আর প্লাস এইচ ইকুয়াল গণরুটের মানে দেখুন এক্স রুট ওভার, তাকে কিন্তু আমরা চাইলে এক্স 1/2ও লিখতে পারি। তাহলে এখানে গণরুট যেটা, গণরুট এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে তার উপর পাওয়ার 1/3। তো আমরা যদি এখানে পাওয়ার 1/3 ইউজ করি, জিএম টি স্কোয়ার বাই হচ্ছে 4 পাই স্কোয়ার, পাওয়ার হচ্ছে 1/3। আর তারপরের লাইনে এইচ ইকুয়াল কত আসতেছে, এইচ ইকুয়াল হচ্ছে জিএম টি স্কোয়ার বাই হচ্ছে 4 পাই স্কোয়ার, আর এখানে 1/3 মাইনাস কত আর। আর এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে বহিস্থির উপগ্রহ। তো বহিস্থির উপগ্রহ মানে কি, বহিস্থির উপগ্রহ বলতে আমরা পৃথিবী থেকে কোনো একটা উপগ্রহকে যদি এমনভাবে মানে স্থির দেখি আমাদের মাথার উপর, তো ওইটাকে বলা হবে বহিস্থির। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের গ্রহ, আর এখানে রয়েছে আমাদের বাংলাদেশ। তো আমরা জানি আমাদের একটা স্যাটেলাইট রয়েছে বঙ্গবন্ধু 1। তো এই স্যাটেলাইটের মধ্যে এখানে যদি আমাদের ঠিক উপরে থাকে, এখন ধরুন পৃথিবী যেহেতু তার আবর্তন কী বলে অক্ষের উপর আবর্তন করে, তাহলে ধরুন বাংলাদেশ এখানে চলে এসেছে, যার উপগ্রহটা রয়েছে এই জায়গাতে বা এই জায়গাতেই রয়েছে, তাহলে কিন্তু আমাদের কোনো কাজে আসতেছে না। এখন যদি আমরা এই জায়গাতে আসি, ওই উপগ্রহটা এখানে আসে, আমরা এখানে থাকলে যদি উপগ্রহটা এই জায়গাতে থাকে,
আমরা এখানে থাকলে যদি উপগ্রহটা এই জায়গাতে থাকে তাহলে আমাদের কাছে কী মনে হবে? মনে হবে যে আমাদের মাথার উপর মনে হয় উপগ্রহটা রয়েছে, অর্থাৎ আমাদের কাছে আপাত দৃষ্টিতে স্থির মনে হবে। আর এই গঠনটাই হচ্ছে বহিস্থির। এখন বাংলাদেশ এই জায়গা থেকে আবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগবে? কারণ পৃথিবী তার অক্ষের উপর 24 ঘন্টা একবার পাক খায়, তাহলে 24 ঘন্টা সময় লাগবে। এখন যদি এই যে কৃত্রিম উপগ্রহটা, এই কৃত্রিম উপগ্রহটা যদি এখানে 24 ঘন্টা একবার পাক খায় তাহলে কী হবে? মনে হবে একজ্যাক্ট আমাদের মাথার উপরে আছে। এই ঘটনাটাই, অর্থাৎ টি এর মান যদি 24 ঘন্টা হয় তাহলে এটা হচ্ছে বহিস্থির উপগ্রহ। এখন মাঝে মাঝে দেখা যায় কি আমাদের মানের হেরফেরের জন্য এই মানটা একটু এদিক সেদিক আসে, এর মানে এই না যে এটা বহিস্থির না। যদি 23.9 আওয়ার থেকে 24.2 আওয়ার পর্যন্ত আসে তাহলে আমাদের ধরে নিতে পারি যে মানটা হচ্ছে বহিস্থির উপগ্রহের। এখন আমরা যদি দেখি যে একটা উপগ্রহের উচ্চতা রয়েছে হচ্ছে H=35,890 কিলোমিটার, তাহলে ওই উপগ্রহটা কি বহিস্থির উপগ্রহ কিনা? অথবা আমরা ধরে নিলাম যে আমাদের যে স্যাটেলাইট রয়েছে তা হচ্ছে এই উচ্চতায় রয়েছে, তাইলে এটা কি বহিস্থির উপগ্রহ কিনা? তো বহিস্থির উপগ্রহ হতে গেলে আমাদের এখানে টি এর মান নির্ণয় করতে হবে। আর টি এর মানটা কত হতে হবে? 24 ঘন্টার এদিক আশেপাশে। তাহলে 2πr+h³ বাই হচ্ছে এই জায়গাতে GM। তাহলে আমরা এখানে 2 × 3.1416 ইন্টু r+h³, তাহলে পৃথিবীর ক্ষেত্রে 6.4 × 10⁶, আর উচ্চতাটা কত? 35,890 কিলোমিটার, তাহলে ইন্টু 10⁻3, তার উপরে হবে কিউব, আর বাই হচ্ছে GM। জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11, আর এম এর মান কত? 6 × 10⁻24। এখন যদি আমরা এটার ক্যালকুলেশন করি, তাহলে এখানে 8,686,377.14 সেকেন্ড। এখন আমরা যদি এটাকে ঘন্টাতে নিতে চাই তাহলে কী করা লাগবে? 3600 দ্বারা ভাগ করা লাগবে। আমরা যদি আনসারকে 3600 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসছে কত? 23.99 আওয়ার, অর্থাৎ এখানে প্রায় 24 ঘন্টা, অর্থাৎ এই উপগ্রহটা কি বহিস্থির হবে। এখন আমরা দেখব মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। তো কৃতকাজের রাশিমালা হচ্ছে W=GMM বাই হচ্ছে 1/r1 - 1/r2। এখানে r1 হচ্ছে বস্তুটার আদি অবস্থান, আর r2 হচ্ছে বস্তুটার শেষ অবস্থান। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের এখানে পৃথিবী। এই পৃথিবীর পৃষ্ঠের মধ্যে একটি বস্তু রাখা হয়েছে। এই বস্তুটাকে কি করা হবে? এখান থেকে এই উচ্চতায় উপরে তোলা হবে। তো এই উচ্চতা বলতে দেখুন এখানে প্রথমে এই পৃষ্ঠ থেকে, পৃথিবী থেকে এটা কতটুকু উপরে আছে? পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যদি থাকে তাহলে আর দূরত্ব, ডিস্টেন্স, রেডিয়াস দূরত্বে আছে, আর এখানে যদি আরও এক্সট্রা এইচ পরিমাণ দূরত্ব তোলা হয়, R2 হচ্ছে এখানে ডিস্টেন্সটা। তাহলে এখানে আমাদের যদি এই সমীকরণের সাহায্যে মান বের করার ট্রাই করি তাহলে এখানে কী আসবে? যে আমাদের প্রথমত GMM, আর এই জায়গাতে 1/r1। এখানে 1/r1 মানে কি? r1 হচ্ছে এখানে 1/r, আর মাইনাস 1/r2। 1/r2 বলতে এখানে টোটাল কতটুকু উপরে উপরে তোলা, যতটুকু উপরে তোলা হয়েছে, এখানে কতটুকু উপরে তোলা হয়েছে? যে 1/h। তবে এটা আগের আদি অবস্থান থেকে পরিবর্তন করা হয়েছে। টোটাল যদি আমরা ডিস্টেন্স ধরি তাহলে এখানে কত? 1/r+h। তারপর লাইনের মধ্যে আমরা এখানে মান বসালে 6.67 ইন্টু 10⁻11 1/r1 মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 × 10⁶, আর মাইনাস হচ্ছে এখানে কি? পৃথিবীর ব্যাসার্ধ এবং হচ্ছে তার উচ্চতা। তাহলে এখানে 6.4 × 10⁶, প্লাস হচ্ছে উচ্চতা আমরা ধরে নিচ্ছি এখানে 200 কিলোমিটার উপরে তোলা হয়েছে, তাহলে 200 × 10⁻3। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, সরি এই জায়গাতে আমরা পৃথিবীর বর এবং হচ্ছে বস্তুর বর বসাতে মনে নাই, তাহলে এখানে আমাদের এম ধরে নিচ্ছি যে কোনো একটা বস্তুর বর যেটা 500 কেজি বরের বস্তু, আর পৃথিবীর বর তো এখানে দেয় আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনের মধ্যে এটা অ্যাড করে নেওয়া লাগবে। তাহলে এই জায়গাতে আমাদের এখানে সাথে গুণ হবে কি? 6 × 10⁻24, এবং হচ্ছে এখানে পৃথিবীর বস্তুর বর হচ্ছে 500। তাহলে যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি এখানে 6.67 × 10⁻11 ইন্টু পৃথিবীর বর 6 × 10⁻24 ইন্টু হচ্ছে বস্তুর বর 500, এখানে পৃথিবীর রেডিয়াস 6.4 × 10⁻6 মাইনাস হচ্ছে এখানে ডিস্টেন্স 1/6.4 × 10⁻6 প্লাস 200, তাহলে 200 × 10⁻3, তাহলে আমাদের এখানে মান আসছে কত? 947.9
4 × 10⁶ এত জুল। তারপর আমরা দেখব মহাকর্ষীয় বিভব এবং হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তো কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে বিভবটা আসবে ওই বিভব হচ্ছে E = gm/r²। আর যদি মহাকর্ষীয় বিভব বের করি তাহলে যে কোনো বস্তুর ক্ষেত্রে বিভব হচ্ছে -gm/r। তো এটার মধ্যে আমরা এখানে ম্যাথ করছি না, আমরা যখন সৃজনশীল করবো তখন আমরা সৃজনশীলগুলোর মধ্যে এটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা দেখব দুটি বস্তুর মধ্যে কোন স্থানে মহাকর্ষীয় ক্ষেত্রে লব্ধি বল সমান হয়। লব্ধি বল সমান হওয়ার মানে কি, যে দুটি বস্তুর মধ্যে আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা আমাদের পৃথিবী আর এখানে একটা রয়েছে উপগ্রহ। এই উপগ্রহ দুটির মধ্যকার কোনো একটা জায়গাতে আমরা ধরে নিচ্ছি এখানে একটা মহাকাশযান আছে। তো এই মহাকাশযানটা হচ্ছে এখানে পৃথিবী থেকে উপগ্রহের দিকে হয়তো যাচ্ছে বা মাঝামাঝি কোনো একটা বিন্দুতে আছে। আর আমরা এখানে ধরে নিচ্ছি যে পৃথিবীর সেন্টার থেকে তার ডিস্টেন্স 4.5 × 10⁸ মিটার। এই ম্যাথটা হচ্ছে 2018 সালে সমস্ত বোর্ডে আসে একটা ম্যাথের কনসেপ্টের মতন। আর এখানে একটা উপগ্রহ রয়েছে, আর এই উপগ্রহটার বর আমরা ধরে নিচ্ছি 2 × 10⁻22 কেজি। আর এখানে আমরা তো এটা হচ্ছে পৃথিবী। তো এই জায়গাতে বলা হয়েছে যে মধ্যবর্তী কোন স্থানে মহাকর্ষীয় ক্ষেত্রের লব্ধি সমান হবে। এখন লব্ধি সমান হওয়ার মানে কি, আমরা ধরে নিচ্ছি যে এটার মধ্যে এটা কি করবে, যেখানে একটা এম্বরের বস্তু আছে এটাকে ধরে নিলাম আমরা m1, আর এখানে আমরা ধরে নিলাম কি m2। তো এম্বরের বস্তুটার উপর m1 বরের একটা কার্যকর বল আছে এবং এই এম্বরের বস্তুটার উপর m2 বরের একটা বস্তুর কার্যকর বল আছে। তাহলে যদি F1 আর F2 সমান হয় তাহলে কি হবে, যে দুটি বল সমান হচ্ছে। আবার যদি এখানে প্রশ্নের মধ্যে বলা হতো যে কোন ক্ষেত্রে লব্ধি বল সমান, লব্ধি বল সমান বলতে এখানে প্রশ্নটার মধ্যে একটু ভুল হয়েছে, যে বল সমান অথবা লব্ধি বল কত হবে 0। ধরে নিচ্ছি যে আমরা এখানে F1 এর মান হচ্ছে 5 আর F2 এর মান হচ্ছে 5, তাহলে 5 - 5 মানে কি 0, অর্থাৎ লব্ধি হবে 0 আর বল দ্বয় হবে কি সমান। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি প্রথমে যে আমরা জানি সূত্র কি আকর্ষণ বলের, F = g × m1 m2 বাই হচ্ছে d²। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে কী লিখতে পারি, যে প্রশ্ন মতে F1 = F2। তো এখানে F1 এর ক্ষেত্রে যে সূত্রটা আসবে ওই সূত্রটা কি, g m1, ওই m1 বস্তুটা ওই এম্বরের বস্তুকে আকর্ষণ করছে, তাহলে m বাই হচ্ছে d² = F2 এর মধ্যে কী হবে এখানে g m2, m কারণ m2 বস্তুটা m বস্তুকে আকর্ষণ করছে বাই হচ্ছে d²। এটাকে ধরলাম d1 আর এটাকে d2 ধরলাম। এখন এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে এই সেন্টার থেকে x মিটার দূরে হচ্ছে বল সমান হবে। তাহলে এইটুকুর দূরত্ব কত হবে, এইটুকুর দূরত্ব কি, যে এখানে 4.5 × 10⁻8 - x। কেউ যদি না বুঝতে পারি তাহলে এখানে খেয়াল করো যে 500 থেকে যদি আমরা বলি যে 200 চলে গেলে কত থাকে 300, এটা কীভাবে বের করছি, যে 500 থেকে 200 মাইনাস করার পরে। তো সেম ক্ষেত্রে এই পুরোটা থেকে যদি x কিলোমিটার চলে যায় তাহলে এখানে কত থাকবে, এই সব পুরোটা থেকে x বাদ দিলে যত ওইটা। এবার আমরা যদি ক্যালকুলেশন করি উভয় পক্ষ থেকে এখানে আমরা জি আর জি বাদ দিয়ে দিতে পারি, এম আর এম বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই পাশে থাকে হচ্ছে m1, এই পাশে d1 তার স্কোয়ার, আর এই পাশে হচ্ছে m2 আর বাই হচ্ছে d2 তার স্কোয়ার। এবার আমরা যদি এই d1 d2কে এক পাশে নিয়ে আসি তাহলে d2টা যদি এই পাশে নিয়ে আসি d2 তার স্কোয়ার বাই হচ্ছে এখানে d1 স্কোয়ার, আর এই পাশে কি m2 বাই হচ্ছে m1। এখন যদি আমরা এখানে মান বসাই যে d2 d1 এর মান হচ্ছে x, তাহলে x² আর d2 এর মান কত 4.5 × 10⁻8 - x তার স্কোয়ার, আর এই পাশে রয়েছে m1 m2 বাই হচ্ছে m1। তাহলে আমরা পরের লাইনের মধ্যে কী করতে পারি, যে পরের লাইনের মধ্যে আমরা যদি এখানে √ স্কোয়ার তুলে দিই তাহলে উভয়পক্ষকে কী করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট করলে এখানে কী আসতেছে 4.5 × 10⁻8 - x বাই হচ্ছে x = এখানে √ m2 বাই হচ্ছে m1। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করে নিই যে m2 বাই m1 কত আসে, m2 এর মান কত 2 × 10⁻22 বাই হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর ভর কত 6 × 10⁻24। এখানে আসতেছে 0.577। তাহলে আমরা পরের লাইনের মধ্যে এখানে কী করতে পারি, যে এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে এখানে কী হবে 4.5 × 10⁻8, এটাকে x দ্বারা ভাগ করলে এখানে নিচে থাকবে x মাইনাস x/x হলে কত হবে এখানে 1, আর এই পাশে কত থাকতেছে 0.05, তাহলে এখানে 0.0577। তারপরের লাইনের মধ্যে আমরা যদি 1কে ওই পাশে নিয়ে যাই তাহলে 4.5 × 10⁻8
বাই হচ্ছে এক্স, আর এই পাশে কী হবে এখানে 1.0577। তারপরে লাইনে আমরা যদি এক্সের মান বের করতে চাই, ওই এক্সকে যদি এই পাশে নিই এটা নিচে চলে আসবে, তাহলে আমরা এক্স ইকুয়াল কী লিখতে পারি যে 4.5 ইন্টু 10⁸ বাই হচ্ছে 1.0577। তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশন করি 4.5 ইন্টু 10⁸ বাই হচ্ছে এখানে 1.0577, অর্থাৎ 4.25 ইন্টু 10⁸ মিটার। এখানে যদি 6 এসেছে আমরা 2 ঘর আগিয়ে দিয়েছি এটা। তো আমরা আশা করি এতটুকু পর্যন্ত যারা ক্লাসগুলো করা হয়ে গেছে তাহলে তাদের এই অধ্যায়ের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা পরবর্তীতে সৃজনশীল নিয়ে 25 এবং 24 সালের যতগুলো সৃজনশীল এসেছে এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন ও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।